শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে। 26 তারিখ আসলে কি ঘটতে যাচ্ছে এই প্রোগ্রামের দিন আমরা যদি দেখি তার জন্য কি ধরনের হুমকি অপেক্ষা করছে। তবে আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র এটা আসলে কতটুকু করার সুযোগ পাবে আওয়ামী লীগ, সেটা হচ্ছে কথা। তবে এর আগে বিএনপি বা জামায়াত ইসলাম অন্যরা এই কাজটা অহরহই করেছে। যখন শেখ হাসিনা ইউরোপ আমেরিকার কোনো রাষ্ট্রগুলোতে ভিজিট করতো তখন সেখানে আমরা দেখতাম বিমানবন্দরের বাইরে তারা নানান ধরনের স্লোগান দিত, নানান ধরনের বাক্য ব্যবহার করত, অনেক ধরনের ব্যবহার করত, কিন্তু সেখানে আওয়ামী লীগ বিএনপির মধ্যে মাঝে মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এবার এতদিন যে কাজটা বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল তারা করতে পারে, এই কাজটা করার ইচ্ছা পোষণ করেছে আওয়ামী লীগ। তো কি কাজ করবে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এতক্ষণ দেখছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আজকের এই বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি এমন তথ্য জানিয়ে কিন্তু কথা বলেছে শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছে আমার পদত্যাগপত্র ভুয়া, যদি পদত্যাগপত্র না দেখাতে পারে তাহলে খুব শীঘ্রই আমি বাংলাদেশে ফিরে আসব। জাতিসংঘ থেকে এমন তথ্যই কিন্তু জানিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে শেখ হাসিনা বলেছে যে সেনাবাহিনী আমার সাথেই রয়েছে, সেনাবাহিনী আমাকে ফুল সাপোর্ট দিয়েছে বিধায় আমি এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলাম ক্ষণিকের জন্য, খুব তাড়াতাড়ি বাংলাদেশে আমি ঢুকে পড়বো। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। পদত্যাগ করি নাই, আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। ভারত থেকে এই প্রথম লাইভে মুখ খুললেন শেখ হাসিনা, বললেন আমি কোনো পদত্যাগপত্রে সই করিনি, সংবিধান অনুযায়ী আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমাকে সেভাবে পদত্যাগ করা হয়। শেখ হাসিনা বলছে আমি কোনো পদত্যাগপত্রে সই করিনি, যদি করে থাকি জনগণকে সেটা দেখানো হোক। দেখালে আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকে সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা মোটা বই, এখানে ভিজিটিং ওরকম কোনো বই মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না, কিছু তো নবভবনে রেখে আসছিলাম। এই সব কিছুর মূলে রয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শেখ হাসিনার নির্দেশে বলেছেন স্বাক্ষর করেছে, কিন্তু আদৌ কি স্বাক্ষর করেছে জানতে চায় বাংলার জনগণ। শেখ হাসিনা পদত্যাগ করেছে, এটা কাগজটা দেখলেন? দাবি করছিলেন কেন? চুপ করে দেখাও না, বসে নেন। এখন শেখ হাসিনার এই পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সারা বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন। সকলের মনে একটা প্রশ্ন, আদৌ কি শেখ হাসিনা পদত্যাগ করেছে? আর পদত্যাগ না করে থাকলে সংবিধান অনুযায়ী এখনো তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে কি হবে ভবিষ্যৎ বাংলাদেশের? শেখ হাসিনাকে আদৌ দেশে ফিরে আসবে, বা ফিরে এলেই কি তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে? তো প্রিয় দর্শক, আপনাদের মনে কি প্রশ্ন থাকছে? আদৌ কি শেখ হাসিনা সরকার এখন ক্ষমতায় আছে? আপনারা কেউ কি সেই পদত্যাগপত্র দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি দেখে না থাকেন তাহলে রাষ্ট্রপতির কাছে সকলের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগপত্র জনসম্মুখে এনে সকলকে দেখানো হোক। আর যদি সেটা দেখাতে না পারে তাহলে বোঝা যাবে যে শেখ হাসিনার নির্দেশে এখন রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন চুপ রয়েছেন তিনি কিন্তু এখনো আওয়ামী লীগের দালালি করছে, এবং সেই আওয়ামী লীগ সরকারকে এদেশে আনার জন্য কোনো পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বাংলার জনগণ। হ্যালো ফোন যে কলটা ছিল, ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগপত্রটা প্রকাশ করা হলো না? প্রশ্ন হচ্ছে, এটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি? বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি, কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি, দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্রটা আমরা দেখতে পাইনি। বাট আজকে সারাদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগপত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে? আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন, প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো, আমি একটু ঘাটাঘাটি করলাম, আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগপত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি। এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন, মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগপত্রটি বেসিক্যালি ভুয়া। এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগপত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন। দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র। কোন একটা টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে। এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে। কেন এই পদত্যাগপত্রটি ভুয়া?
এক নাম্বার, তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ 2021 সালে শেষ। তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে, কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা, এটা আসলে এখন আর নাই, এটা 2021 পর্যন্ত ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, অস্পষ্টটা স্পষ্ট করা যায়। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিক্সেল আছে সেটার পার্থক্য, মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পট্টি মারলে যেটা হয়, আওয়ামী লীগ দাবি করছে এটা। 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্র দেওয়া সেটা হচ্ছে 20শে শ্রাবণ। এছাড়া তারা আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার সময় যেই আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। এখন এটা আরও একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে। চট করে সীমান্তে ঢুকা, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি, এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে, তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশনাল হারারও বিশ্বাস নাই, সব বাটপাড়ি বিভিন্ন সময় করে, ফোকাস ভাইরাল ইস্যুতে ফটাস করে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই। তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন। সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যেটা জরুরি না, তিনি তো পালাই গেছেন, তিনার তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে, সবকিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে, চাইলে আর এসে ঢুকতে পারবে না, এটা সত্য। তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই, কারণ সারা পৃথিবী ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে। তো তারপরেও এই পদত্যাগপত্রের ইস্যুটার সমাধান হওয়া দরকার। আশা করি যারা সরকারের অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবে। জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা, এই যে কথাটা বলেছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাত দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। খবরটা হচ্ছে এরকম, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। মানে তার মানে হচ্ছে, বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী, সে কোথায় পদত্যাগ করছে? যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ, সুতরাং জাতিসংঘ এটা মানবে না। তাই বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে। যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। পোস্টগুলোতে দাবি করা হয়, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে। পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি মানে কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। আল জাজিরার বরাত দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে। এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে। ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল 4টা পর্যন্ত 800-র বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন পড়েছে প্রায় 5000 এবং 1200-র মতন কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে। দাবিটি সত্যতার যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তার যাচাই করা হয়। সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা, এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জানি না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া, এই ব্যাপারে আর কোনো ইয়ে নেই। আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে। আমার ধারণা যে হয়তো এই মানে ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত, মানে ডক্টর ইউনূস ছুটে গেলেন মানে সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেছেন। এই সমস্ত বিষয়গুলি, এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে, এই মানে সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে। যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনো মানে কনস্টিটিউশনালি হচ্ছে প্রাইম মিনিস্টার, আমি তো ওই পদত্যাগ করিনি, আমার এই পদত্যাগপত্র সঠিক হয়নি। তো ওইটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো, এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত কিছু হবে না। তো তারপরেও সেনা সদর আজকে প্রধান উপদেষ্টা গেছেন, সেই সময় আবার সেখানে উপস্থিত ছিলেন তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল। যাই হোক, মেয়ে তো গেছেন, এটা ফর্মাল, যতদিন আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেখানে গেছেন সেনা বাহিনী বা
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানান বিষয়টি। তো এইগুলিকে এখন একত্রিত করা হবে, মানে এখন গুজব দিয়ে যতটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখা যায়, এটাই হচ্ছে পলিসি। দর্শক ভালো থাকবেন। হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে। এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কি। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পদত্যাগপত্র এখনও পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই, এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমি বলবো যে অবশ্যই 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে। কারণ কি, যে উনি যে পদত্যাগ করেছেন এখনও পর্যন্ত এটার কিন্তু আপনার সঠিক কিন্তু দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনও পর্যন্ত সেটি প্রকাশ করে নাই, এবং কি উনি বলেও নাই যে আমি পদত্যাগ করেছি, যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনারা জানেন যে ওনার অনেকটাই কাছের লোক ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ না নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই। বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি চলতেছে, যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন, কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন? আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এখন আমি মনে করি যে সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন। কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই। কারণ দেশের এই ক্লান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য, যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি। আর যারা কিনা আপনার অতিথি পাখি, তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায়। ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল, যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে। এই জন্য বলবো প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই আপনারা নজর রাখবেন, খেয়াল রাখবেন, এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার। কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কীভাবে আরও উন্নত করা যায়। কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা এইরকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে। অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল, তারা কীভাবে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল, তারা সব কিছু কিন্তু আস্তে আস্তে বের হবে। আমি এখনও বলি আমাদের যে মাননীয় সেনাপ্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথেই বলবো, যদি আপনি এখনও পর্যন্ত কিন্তু কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন। আমি আশাবাদী আপনাকে অবশ্যই জাতি সম্মানের বক্তব্য স্যার সমাদৃত হয়েছে, কিন্তু প্রশংসা পাইছে। তো স্যার 2 সপ্তাহ পার হওয়ার আগেই জাতির উদ্দেশ্যে আরেকবার ভাষণ দিলেন, এটা দ্বিতীয় ভাষণ। খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে ভাষণ দিতেই পারেন। দেখা যাক আপনি কি বিষয়ে কথা বললেন। জুলাই আগস্ট বিপ্লব নিয়ে শুরু করলেন, বললেন বন্যা নিয়ে, আনসারদের অবরোধ, পরোক্ষভাবে গার্মেন্টস, গণভবনকে জাদুঘর বানানো, 6টা বিশেষ কমিশন, আর কারে ভোট দেওয়া যাবে না, এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে রাষ্ট্রের নামে চালাইলেন। কিন্তু পাইলাম না কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলাপ, যেমন আন্দোলনের শহীদদের তালিকার কমিশন পাইলাম না চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য সুস্পষ্ট পদক্ষেপ, আন্দোলনের দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ, পাইলাম না নিহতদের পরিবারের সহায়তা আর পঙ্গুত্ব বরণকারীদের জন্য পুনর্বাসনের কমিশন, পাইলাম না গত 17 বছরে স্বৈর শাসনের সকল বিষয়ে তদন্ত আর শ্বেতপত্রের কমিশন, পাইলাম না পাচার হওয়া অর্থ উদ্ধারের কমিশন, পাইলাম না প্রশাসন বিদেশি মিশন থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ কাজের অগ্রগতির খবর। তবে কিছু কিছু বিষয়ে আপনার অর্জন আর প্রচেষ্টার প্রশংসা করতে দ্বিধা নাই। সংযুক্ত আরব আমিরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করিয়া কারাবরণকারী বাংলাদেশিদের মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতেই হবে। চায়না আর রাশিয়ার সাথে আমাদের ঋণের সুধার কমানো আর পরিশোধের সময় বাড়ানোর আলোচনার একটা ভালো পদক্ষেপ। তেমনি জাইকা, বিশ্ব ব্যাংক এগুলো থেকে জরুরি ঋণ সহায়তার উদ্যোগ নেওয়াটা ভালো পদক্ষেপ। পাশাপাশি হাসিনা যে শেষ সময় 60,000 কোটি টাকা ছাপায় মুদ্রাস্ফীতি কইরা জিনিসপত্রের দাম বাড়াইছে সেটা আরো পরিষ্কার করে বলতে পারতেন, তো ছোট কইরা না আর কি। আপনি প্রাণ খুইলা সমালোচনা করতে বললেন বলেই বলতেছি। তবে আমরা বললাম আর আপনি শুনলেন কি শুনলেন না, এটা যদি ভিতরের মতলব হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হইলো না। আমরা তো কিছু অ্যাকশন দেখতে চাই, তাই না? নাহলে কি আর করা, একটা ব্যবস্থা তো হইতো কি করেন। আজ আমি শুধু ধরবো সংস্কারের জন্য করা 6টা কমিশন নিয়ে, বাকি বিষয়গুলো পরের এপিসোডে আলাপ করবো। যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগুলো এখন গণস্বার্থ বিরোধী পক্ষগুলোর প্রভাবী প্রবল, সেহেতু আমি শুরু থেকে 3টা সতর্কবাণী উচ্চারণ করে রাখতেছি। কি 1 নাম্বার, এই কমিশনগুলোকে তাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্মগুলোকে অবশ্যই নির্ধারিত 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো অজুহাত বা বিবেচনাতে 3 মাসের মেয়াদ বাড়ানো যাবে না। যারা পারবেন না সংশ্লিষ্ট সেই কমিশন বা কমিশনগুলোকে অযোগ্য ঘোষণা করতে হবে। 2 নাম্বার, সংস্কার ভাবনার রূপরেখাও এরপরে 1 মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে। তাইলে আমরা ধরে নিতে পারি 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন করে বাংলাদেশ তার পরবর্তী ধাপে পা রাখবে। 3 নাম্বার, 2014 সালের পর থেকে বাংলাদেশে জনপ্রতিনিধি নির্বাচন, সরকার গঠন, স্থানীয় সরকারের শাসক বাছাই, ব্যবসা বাণিজ্য এমনকি শিল্প মালিকদের সংস্থা এবং শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি নির্বাচন সহ ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে কোথাও কোনো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটাভুটি হয় নাই। যেহেতু
যত দ্রুত সম্ভব এদেশের মানুষকে নির্বাচন অর্থাৎ ভোটাভুটির যে আস্বাদ এটা গ্রহণের অবারিত সুযোগ করে দিতে হবে। কিভাবে? সেই লক্ষ্যে নভেম্বর মাস থেকে সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যমে ভোটাভুটির চর্চাকে কেন্দ্র করিয়া মহানন্দের রাজনীতি এবং সাংস্কৃতিক উৎসবে ভোটাধিকার বঞ্চিত সকল তরুণ তরুণী যুবক যুবতীদের টাইনে আনতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক 32 থেকে 33 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা এখনো একবারও অবাধে সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় নাই। সব সাধুকে সাবধান করে আমরা বলতে চাই, বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে তুচ্ছ ভাবার স্পর্ধা দেখাবেন না। এটা ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, বড়লোকিপনা, এলিটপনা, এনজিও নেতাদের আভিজাত্য অভিমান এবং ইসলাম বিদ্বেষ এবং পশ্চিমা শক্তির অনুরাগ, এই সমস্ত সহ সকল ধরনের ক্ষমতা কুক্ষিগত করার হীন সংকীর্ণ গণস্বার্থবিরোধী কার্যক্রম প্রতিরোধ করে বিজয়ী হয়েছে। ফলে পরিবার, সমাজ, রাষ্ট্রব্যাপী যে গণচেতনা এবং জন আকাঙ্ক্ষা, গণপ্রতিরোধ প্রয়াস সৃষ্টি হয়েছে তা পরাভবহীন, অকুতভয় এবং অজেয়। রাজনীতি, সরকার এবং রাষ্ট্র সংস্কারের প্রায়োগিক ক্ষেত্র অর্থাৎ বাস্তবে যে কাজ হবে, এবার সেই আলোচনায় চলে আসা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার এমন লক্ষ্য অর্জনের জন্য 6টা কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুর্নীতি দমন কমিশনের সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ওনারা একবার ধরছিলাম, ওনার সম্পর্কে এখন আর কিছু না বলি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মঈদ চৌধুরী। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন। তো উনাদের সিলেকশন কেমন হইলো, তাই না? আসেন এটা একটু বিচার করে দেখি। জনাব বদিউল আলম মজুমদার, জনাব ইফতেখারুজ্জামান এবং শাহদিন মালিক, এই তিনজন মূলত এনজিওজীবী মানুষ। এরা শিক্ষকতাও করছেন এবং মাঝে মধ্যে এখনো তা করেন। এদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমার নাই। যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, এবং কারোই কোনো প্রশ্ন নাই এদের পশ্চিম অনুরাগ নিয়ে, কোনো সন্দেহ নাই। তাহলে এরা সৎ, এরা যোগ্য, কিন্তু এরা পশ্চিম অনুরাগী এবং এরা এনজিওজীবী, ঠিক তো? আচ্ছা, অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মঈদ চৌধুরী সরকারি কর্মজীবন শেষ করার পর ব্র্যাকের নির্বাহী পরিচালক পদে চাকরি করার মধ্যে দিয়ে এনজিওর জীবিকা নির্বাহ করতেছেন। উনি আরেকজন এনজিওজীবী, বুঝছেন? এনজিওগ্রাম সরকারের কমিশনেও এনজিওগ্রামী, এখনো তিনি বহুবিধ এনজিও পরিচালনার সাথে যুক্ত আছেন। এ ভদ্রলোকের সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, যোগ্যতা এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, পশ্চিমা অনুরাগ নিয়েও আর আমার কোনো প্রশ্ন নাই, এবং ধর্মপরায়ণতা নিয়েও আমার কোনো সন্দেহ নাই। বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, ওনারা চেনেন কিনা জানি না, সমসাময়িক বিচারপতিদের মধ্যে নিয়ে এক বিরল চরিত্র, আত্মসম্মান মর্যাদা সম্পন্ন একজন সৎ, দক্ষ, যোগ্য, ধর্মপরায়ণ এবং সাহসী মানুষ। বাংলাদেশের বিচার অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত ব্যক্তি। উনারই আসলে প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল, হন নাই। কেন জানেন? উনি হান্নান শাহের ছোট ভাই, বিএনপির হান্নান শাহের ছোট ভাই। উনার বাবা মান্নান শাহ কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগের নেতা ছিলেন, পাকিস্তানের খাদ্যমন্ত্রী ছিলেন। অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন একজন সৎ মানুষ, কোনো সন্দেহ নাই, দক্ষ মানুষ, সন্দেহ নাই, এবং ভীরু মানুষ, মাঝারি মানের আমলা আর কি, কোনো ধরনের সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক কাজে জড়িত আছেন বলে আমি জানি না, আমার ভুল হইলে আপনারা শুধরাই দেবেন। তো প্রফেসর ইউনূস ওনার নাম বক্তৃতার সময় ভুলভাবে উচ্চারণ করে বলেছিলেন সরফরাজ চৌধুরী বলছিলেন। তো পুরা রাত কেটে বৃহস্পতিবার সকাল না হওয়া পর্যন্ত দেশবাসী জানতে পারেন নাই তিনি আসলে সাবেক সচিব সফররাজ হোসেন। এদের একজনও তরুণ বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি, যদিও ওনারা প্রত্যেকেই তখন আমাদের স্যার জাফর ইকবালের মতো তাবর তরতাজা যুবক ছিলেন। তবে অপ্রত্যক্ষভাবে 71 এবং তাদের পরিণত বয়সে এবং বৃদ্ধকালে সকলেই সদ্য সম্পন্ন বিজয়ী গণ অভ্যুত্থানের সমর্থকের ভূমিকা পালন করছেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যেকটা ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ 74 নাগরিকের বিবৃতি, এই শিরোনামে 29 জুলাই প্রথম আলোতে প্রকাশিত খবরে দেখা যায় বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং শাহদিন মালিক সাইন করছিলেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রফেসর ইউনূস স্যার, আপনি একটু শুনে থাকেন, আপনি হয়তো খেয়াল করেন নাই। এইখানে গণ অভ্যুত্থানের তৃতীয় শক্তির অনুপ্রবেশের যে অভিযোগ তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী এবং খুনি হাসিনা তুলছিলেন, সেটার প্রতি সায় দিছিলেন এই তিনজন। কিন্তু ওই তিনজন বলছিলেন অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই তিনজন এই কথা বলছেন, তার মানে হাসিনার সাথে ওনারা সুর মিলাইছেন। ওই বিবৃতিতে আরো বলছেন যে এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনা এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। ওনারা বিপ্লবী সহিংসতার বিরোধী ছিলেন, তার মানে বিপ্লবের বিরোধী ছিলেন। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সমস্ত নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাইছিলেন তারা, তার মানে আমাদের শাস্তি দিতে চাইছেন ওনারা। কথা সত্য কিনা? কি বদিউল আলম মজুমদার, শাহদিন মালিক ভাই, ইফতেখারুজ্জামান সাহেব বলছেন তো? তার মানে আপনারা আমাদের শাস্তি চাইছেন এবং বিপ্লবোত্তর কালে আপনারাই আমাদের কমিশন কইরা আমাদের সংস্কার করবেন, হাজলামো করেন আমাদের সাথে। আপনারাই বলেন এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে আর কি বলবো। শাহদিন মালিক সম্পর্কে একটু আলাদা কইরা বলি, উনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, জ্ঞানী মানুষ, কিন্তু কর্মী মানুষ কি উনি চোখে দেখেন না।
সেটা সমস্যা না, কিন্তু উনি একজন ভীতু কাপুরুষ মানুষ, তাই ওনার জ্ঞানকে তিনি কাজে লাগাতে পারেন না। উনি যা বিশ্বাস করেন সেটাকে আঁকড়ে ধরে শক্তভাবে তার পক্ষে দাঁড়াইতে পারেন না। আমি একটা এক্সাম্পল দিই। উনি প্রথম শাহবাগ নিয়ে ক্রিটিক করছিলেন যে আদালতের রায়কে রাজপথে এইভাবে চ্যালেঞ্জ করা যায় না, কিন্তু তারপরে শাহবাগীদের ঠাপ খেয়া ওই শাহবাগে এসে উনি আবার সম্মতি জানা গেছে। তো উনারা দাবরানি দিলে উনি তো ভেঙে পড়বেন, তো উনার রায়কে লাভ কি? আরো গুরুত্বপূর্ণ এবং এটা সব জটিল ব্যাপার যে স্বাধীন মালিক মুজিবের তৈরি 72 সংবিধানকে মুক্তির দলিল মনে করে। 2011-র 10 এপ্রিল সুজন একটা গোলটেবিল করছিল, ওইখানে স্বাধীন মালিক মূল প্রবন্ধ উপস্থাপন করছিল এবং বলছিল যে 1972 সালের সংবিধান সত্যিকার অর্থে একটা মুক্তির দলিল। এরপর প্রায় গত 40 বছরের সংবিধান সংশোধনের যে ইতিহাস, সেটা এক কথায় মুক্তির সেই স্বপ্ন এবং আদর্শের বিচ্যুতির ইতিহাস। তার মানে সংবিধান সংস্কার বলতে উনি বুঝেন যে 72-এর সংবিধানে ফেরত যাওয়া। উনি বলেন যে বৈষম্যহীন সংবিধান করতে যা যা দরকার তা এই সংবিধানেই আছে। ফলে উনার হাতে মুজিবের সংবিধান বাতিল করিয়া এবং গণ অভ্যুত্থানের নতুন সংবিধান প্রণয়নের কোনো সম্ভাবনা আছে? আপনারা নিজেরাই বলেন তো। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের সিংহভাগ কাজই 11 সরকারের আমলে সম্পন্ন করা হয়েছিল এবং এই নীতিমালা এবং আইন সংস্কারের কাজ তখন অনেকগুলোই গুছিয়ে রাখা হয়েছিল। এই দুইটা পৃথক কাজের সাথে ওই সময় জনাব বদিউল আলম মজুমদার এবং জনাব ইফতেখারুজ্জামান ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। 11 সরকার তো কিছু ভালো কাজ করছিল, সেটা ভালো কাজ করছিল, এই দুই ব্যক্তি তখন উত্তম ভূমিকা পালন করছিলেন এবং তাদের এই বিশাল অবদানকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করবো না, এটা করলে ভুল হবে। পরবর্তীকালে 2009 সালে বাংলাদেশের ইতিহাসের সেরা দুর্নীতিবাজ এবং গণতন্ত্র ভোটাধিকার হরণকারী শাসক পলাতক শেখ হাসিনা এই আইন দুইটাকে নানাভাবে সংশোধনের মাধ্যমে একে বিকৃত, ক্ষতিগ্রস্ত এবং দুর্বল করে ফেলছিল। তবে কোথায় কতটুকু অঘটন সে ঘটাইছে তা মনোনীত এই দুই কমিশনের বিজ্ঞ চেয়ারম্যানদের প্রথম পাঠেই বুঝতে পারবেন। ফলে এই দুইটা ক্ষেত্রে সবকিছু দ্রুত সংশোধন করিয়া ভালোভাবে সংস্কার প্রস্তাব উত্থাপন করতে তাদের খুব বেশি সময় লাগবে না, 2 মাসও লাগবে না। হ্যাঁ, যদি না তারা ওনাদের যে জীবিকা, এনজিও জীবিকা, এটার মৌলসূত্র অনুসরণ করে এই কাজে বিদেশি সংস্থাসমূহে অনুদান নিয়ে এতে ব্যাপক ভিত্তিক বিশ্বমানের একটা সংস্কার দলিলে পরিণত করার লোভ থেকে মহাপ্রকল্প ব্যবসায় জোড়ায় যায়, তাহলে অন্য কথা আর কি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি সংবিধান প্রসঙ্গে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের অভিপ্রায় অনুযায়ী সম্প্রতি একটা নাগরিক কমিটি গঠিত হয়েছে, আমরা সবাই জানি। এটা কর্মসূচি দিছে। 8 নম্বর কর্মসূচিতে বলা হয়েছে যে গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা হবে, তাই না? বলছে না? এইখানে প্রফেসর ইউনূস সংবিধান সংস্কার কমিশন যখন গঠন করে ফেললেন তখন বোঝা যায় এখন তিনি আর আন্দোলনে বিজয়ী শিক্ষার্থী, তরুণ, এই যুব সমাজের মতামতের ধার ধারেন না, ঠিক তো? তার মানে তারা যেটা বলছিল গণপরিষদ গঠন করে গণ আলোচনা করে, সেটা তো উনি ধার ধারলেন না। তাইলে বাংলাদেশের রাজনীতি নিয়ে তো উনিও একটা স্বৈরাচারের মতো আচরণ করলেন, তাই না? উনি কারো কথা শুনেন না, এমনকি উনি ছাত্রদের কথা শুনলেন না, তাই না? তো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। উপনিবেশিক ব্রিটিশ শাসনের স্বার্থানুকূল আমলাতন্ত্রের আদলে গড়া পাকিস্তান সিভিল সার্ভিসের গর্বিত অফিসার বাংলাদেশ সরকারের সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরীর পক্ষে কি কোনো প্রগতিশীল সংস্কার ঘটানো সম্ভব? তার কোনো ক্রিটিক্যাল ভিউ আছে এই ব্যুরোক্রেসির ব্যাপারে? তো তার নেতৃত্বে জনপ্রশাসনে কি সংস্কার করবে তো বুঝেই না। ওই তো এই ব্রিটিশ আমলাতন্ত্র নিয়ে মুগ্ধ হয়ে বসে থাকে। প্রশাসন ক্যাডারের অফিসার অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন পুলিশ প্রশাসনের সংস্কার কমিশনের প্রধান হিসেবে সফলভাবে কাজ করতে পারবেন। উনি কি পুলিশ তো এখন একটা বিশাল বড় প্রতিষ্ঠান, সেহেতু পুলিশের কোনো অবসরপ্রাপ্ত সৎ, দক্ষ, যোগ্য, সম্মানিত কর্মকর্তাকে এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া উচিত ছিল। এখন প্রেসিডেন্ট করতে পারেন, লোক খুঁজে পাই না। তাহলে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে একজন বিচারপতিকে উল্লেখিত কমিশনের চেয়ারম্যান করলে ভালো হইতো না? একজন আমলা যার পুলিশ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই তারে কমিশনের চেয়ারম্যান বানাই দিছে, বলেন তো? আপনারা তো দেখছেন, আমি একটা পুলিশের নিয়ে একটা এপিসোড করেছিলাম। উনি কি এই জিনিসগুলো জানেন? হ্যাঁ, জানেন না। তো আমার মতো একজন সামান্য ইউটিউবার যে জিনিস জানে সেটাও তো উনি জানেন না রে ভাই। বিচার বিভাগ, জনপ্রশাসন বিভাগ, আইন শৃঙ্খলা, জননিরাপত্তা বিভাগের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এই দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনে এর অন্তর্গত বাহিনীসমূহে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অনেক কর্মকর্তা খুন, গুম, দস্যুতা, দুর্নীতি সহ নানা গণবিরোধী কাজে জড়ায় পড়ছেন। নৈতিকতায় ও নেতৃত্ব শূন্যতায় ভোগা এইরকম বাহিনীতে ব্যাপক সংস্কার প্রয়োজন। সেই জন্য সশস্ত্র বাহিনী বিষয়ে একটা সংস্কার কমিশন গঠন করা জরুরি ছিল। প্রফেসর ইউনূসের গত 1 মাসের দীর্ঘ শাসনের অবস্থা দেখে মনে হয় তিনি সশস্ত্র বাহিনী বর্তমান নেতৃত্বের সাথে একটা আপোষ রফা করে তাদের পরামর্শ মেনে কাজ চালিয়ে যাচ্ছেন। সশস্ত্র বাহিনী বিভাগে জরুরি, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের প্রস্তাব করা বা উদ্যোগ নেওয়ার কোনো সাহস তার নাই। কিন্তু বলেন আয়নাঘর কে করছে, তাই না? র্যাব যে স্যাংশন খেলে ওটার অফিসার কারা ছিল? আর এই আর্মি তো রাস্তায় গুলি করছে, তাই না? আমাদের বিপ্লবের সময় জাতীয় প্রতিরক্ষা এবং দেশের সার্বভৌমত্বের বৃহৎ স্বার্থের বিষয়টা বিবেচনায় না হলে প্রতিরক্ষা বাহিনী সংস্কার কমিশন গঠন করা এটা অতি জরুরি একটা কাজ ছিল। 12 বছর দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট দুঃশাসনের অবসান ঘটানো এই বিজয়ী গণ অভ্যুত্থান বাংলাদেশের সমাজ, সংস্কৃতি এবং রাজনীতিতে বেশ কিছু ঐক্যমত সৃষ্টি করছে। একইভাবে রাষ্ট্র, সরকার, রাজনীতিকদের বেশ কিছু প্রবণতা, আচরণ এবং কার্যক্রমকে দেশবাসী অগ্রহণযোগ্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত এবং খারিজ করছে। গণসংগ্রাম এবং আত্মত্যাগের এই দীর্ঘ পথ পরিক্রমায় নানান পর্যায়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল পক্ষের সঙ্গে আলোচনা করিয়া লড়াইয়ের ময়দান থেকে উদ্ভূত, বিকশিত এবং গঠিত ঐক্যমতগুলা এবং এর বিভিন্ন শর্তসমূহ লিপিবদ্ধ করা একটা জরুরি দায়িত্ব প্রফেসর ইউনূসের। এরকম সকল গণসম্মতি চিহ্নিতকরণের জন্য একটা কমিশন গঠন করা প্রয়োজন। এর মূল কাজ হবে গণতন্ত্র এবং অধিকার আন্দোলনের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, গ্রুপ, ছাত্র, নাগরিক সমাজ, সামাজিক পক্ষ এবং সংস্থার সক্রিয় সকল অংশীজনকে, যাকে স্টেক হোল্ডার বলি, এদেরকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐক্যমতের সনদ প্রণয়ন করা।
প্রফেসর ইউনূসকে এটা করবেন? আচ্ছা প্রফেসর ইউনূসকে বলি। আচ্ছা প্রফেসর ইউনূস, এই যে আপনি একটা কমিশন করলেন, কতগুলো ভুল করেছেন দেখেছেন, এই ভুলগুলো কেন হচ্ছে জানেন? আপনার ভুলের কারণ আপনি কিছু মনে করেন না স্যার, একটু ছোট মুখে বড় কথা বলি আর কি, কারণ আপনাকে তুমি ব্যক্তিগতভাবে চিনি। এর ভুলের কারণ হচ্ছে আপনার প্রেজুডিস। আপনার প্রথম প্রেজুডিস হচ্ছে এলিটদের প্রতি আপনার এক অন্ধবিশ্বাস। আমি এক্সাম্পল দিই, ডক্টর কামাল হোসেনের বিষয়ে আপনি অবসেসড, এরকম আপনি অনেকের বিষয়ে অবসেসড। আমি যতজনকে দেখাইলাম সবগুলোতে এলিট। আপনি এনজিওর বিষয়ে অবসেসড। আপনি কামাল হোসেন গণফোরামের প্রতিষ্ঠা সম্মেলনে আপনি গিয়া প্রধান অতিথি বক্তব্য দিছিলেন না, আবার আপনারা উনি পলিটিক্সে ঢুকাইছিল না, আবার কেটে পড়ছে পিছে থেকে। আচ্ছা একটা কথা কন্ত স্যার, এই যে কামাল হোসেন যে বালশিউন, যে কিছু জানে না, এটা নিরেট মাকাল ফল, এটা আপনি বুঝেন না? এটা কইতে চান, এটা আমরা বিশ্বাস করতে হবে, আপনি ঠিকই জানেন কিন্তু মানেন না। উনার সাথে 10 মিনিট কথা বললে একজন আক্কেলওয়ালা মানুষ বুঝে যাবে উনি কি মাল। এই যে ফ্যাসিবাদ তৈরি হলো, এটাতে উনার দায় আছে না? একটা সংবিধান লিখেছে নানা জায়গা থেকে টুকলিফাই করিয়া, সেটা অসংখ্য জায়গায় সব বিরোধিতা ভর্তি। এই আপনি সংবিধান পড়ছেন স্যার, আপনি পড়িয়া দেখেন তো ওইটার মধ্যে কতগুলো জায়গায় সব বিরোধিতা আছে। এটা কে লিখছে? উনি লিখছেন তো। আপনি কেন জিজ্ঞান না? ওরা এত গুরুত্ব দেন কেন? যে সংবিধান থেকে জন্ম নিচ্ছে ফ্যাসিবাদ, তাও আপনি বুড়া মাথা মোটা এলিটদের সাথ চাইতে পারেন না। ধরেন আপনি এই যে কমিশনগুলো গঠনের আগে যদি কয়েকজনের সাথে আলাপ করে নিতেন, মানে আপনি অপদার্থ উপদেষ্টার সাথে না, যারা পিছিয়ে মুজিবের ছবি লাগায় বন্দনা করে তারা না, এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, তাদের সাথে যদি আপনি আলোচনা করতেন, আপনার পরিকল্পনাটা সুন্দর হইতো না? আপনার তো নিজের আলাপের দরকার নাই, আপনি বইলা দিলে তো আলাপ করে ফেলে। ধরেন আপনি তো আমরাও রিস্ক করতে পারতেন, কারে দিয়ে রিস্ক করতেন সেটা তো আপনি জানেন। আর আমি লিখে দিতাম আপনার প্রপোজাল, নাম ধাম রেশনাল দিয়া, যুক্তি তর্ক দিয়া, যে কেন ওনাকে করতে হবে। আপনি না নেন আমার প্রস্তাব, কিন্তু একটা আপনি অল্টারনেট ভিউ পাইতেন তো আমার কাছ থেকে, পাইতেন না? হ্যাঁ, তো আপনি করলেন না কেন? আপনার তো সময় যাইতো না, কারণ আপনি মানুষ বলেই মনে করেন না আমাদেরকে। আসলে আমরা তো এলিট না, তাই না? বগুড়া ভাষায় কথা বলি তো, সেই জন্য আমাদের পাত্তা দেন না। তা আপনার উপদেশটা তো আপনার ভালো পরামর্শ দিতে পারতেছে না, আমাদের সাথে তো আলোচনা করতে আপনার ভালো লাগবে না, আমরা তো এলিট না। তা আমরা তো সাহায্য করতে চাই, সাহায্য নেন না কেন? আমি সিরিয়াসলি জানতে চাই আপনি নেন না কেন? আপনার বক্তৃতার খুঁটিনাটি নিয়ে আমি আর একটা এপিসোড করবো, কিন্তু আপনার দোহাই লাগে আপনার কাজের পদ্ধতি পাল্টান। এটা পলিটিক্স, এটা সামাজিক ব্যবসা বা গ্রামীণ ব্যাংক না স্যার। এটা জাতির ভবিষ্যৎ যুক্ত আছে এটার সাথে। মেহরবানি করে এই জাতিকে বিপদে ফেলায় না। এমনিতে আপনার উপদেষ্টাদের নিয়ে আমরা হতাশ, আপনারা নিয়ে হতাশিতে দিয়ে না স্যার। আপনার পেলিজ লাগে, এটা বিপ্লব করছি নষ্ট হইতে যাওয়ার জন্য না। এই বিপ্লব আমরা টিকায় রাখবো এবং আপনারে এই বিপ্লব টিকায় রাখতে হবে। এই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। আপনি দায়িত্ব নিয়েছেন, পালন করতে হবে এবং আপনি যেন সর্বোচ্চ ফলাফল নিয়ে আসতে পারেন, সেই জন্য আমাদের এই কনস্ট্যান্ট ওয়াচ রাখতে হবে এবং আপনাকে সমালোচনার মধ্যে রাখতে হবে। এটা আমরা রাখবো, এটা আমাদের দায়িত্ব, কারণ দেশ আমাদের সবার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।